সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো এবং বাসায় আছো। আমরা আজকে তোমাদের বিজ্ঞান বিষয়ের রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারের আজকে তৃতীয় ক্লাসে তোমাদেরকে আজকে আমি মেইন টপিকস কী কী পড়াবো সেটা আমি বলে দিচ্ছি। মেইন টপিকসগুলো হচ্ছে আমরা আজকে মূলত ড্রাই সেল পড়বো। আর এই ড্রাই সেল পড়তে গেলে আমাকে প্রথমে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে এবং ড্রাই সেল হচ্ছে এক ধরনের তড়িৎ রাসায়নিক কোষ। এই তড়িৎ রাসায়নিক কোষের প্রকারভেদ আমরা আজকে পড়ব এবং এটাকে বিশেষ করে ড্রাই সেলটা, তড়িৎ রাসায়নিক কোষের যে প্রকারভেদের মধ্যে ড্রাই সেল আছে, সে ড্রাই সেলটা আমরা বিস্তারিত পড়ব এবং এটা তোমাদের শেষে একটা আমি সৃজনশীল দিব। নিশ্চয়ই তোমরা আগের ক্লাসের সৃজনশীলটা করছো, আগের ক্লাসে সৃজনশীল সবাই পেরেছো আশা করি। সেটা তোমরা কমেন্টস বক্সে জানাবে, যদি না পারো তাহলে আমি তোমাদেরকে পুনরায় সৃজনশীলটা সলিউশন করে দেব। আচ্ছা, তো আমরা তাহলে শুরু করি। প্রথমে শুষ্ক কোষ। শুষ্ক কোষ শুষ্ক কোষ এক ধরনের রাসায়নিক কোষ, তড়িৎ রাসায়নিক কোষ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষের প্রথমে আমরা সংজ্ঞাটা জানি। সংজ্ঞাটা কি? যে দেখো, যে বিশেষ পাত্রে দুটি তড়িৎদ্বার ও এক বা একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তি অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হয়, তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। তড়িৎ রাসায়নিক কোষটা তাহলে কি? দেখো, যে একটা বিশেষ পাত্র, ওই সকল পাত্রে না, একটা বিশেষ পাত্রে তোমার দুটি তড়িৎদ্বার থাকবে, দুটি তড়িৎদ্বার ও একটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকতে পারে বা একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ থাকতে পারে, কিন্তু সাধারণত একটাই থাকে বেশি। একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের পদার্থের বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করা হয়, তবে তাকে তড়িৎ রাসায়নিক কোষ বলে। দেখো, যে ওই পদার্থগুলো, তড়িৎদ্বার এবং পদার্থগুলোর বিদ্যুৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে অথবা রাসায়নিক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হয়। দেখো, অপশান দুইটা। একটা হলো যে বিদ্যুৎ প্রবাহ করলে সেখান থেকে রাসায়নিক শক্তি পাওয়া যাবে, আরেকটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে ওখান থেকে বিদ্যুৎ শক্তি প্রবাহিত হবে। এই ধরনের কোষকে বলা হয়, এই ধরনের পাত্রকে বলা হয় তড়িৎ রাসায়নিক কোষ। এখন এই তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে যে দেখো, এক নম্বর হচ্ছে গ্যালভানিক কোষ বা ড্রাই সেল অথবা ল্যাকলেন্স সেল। এটার নাম হলো ল্যাকলেন্স সেল এক নম্বরে। আর দুই নম্বরে হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখানে তড়িৎ বিশ্লেষ্য কোষ আমরা এখানে দুইটাই পড়ব। ড্রাই সেল যেটা এক নম্বরে, ড্রাই সেল বা গ্যালভানিক সেল, এটাকে অনেক জনপ্রিয় একটা। তোমরা সাধারণত এই ড্রাই সেলটা মূলত হচ্ছে, তোমরা সবাই দেখছো যে আমাদের এখন যেটা আছে পেন্সিল ব্যাটারি, কিংবা আগে যেটা ছিল বড়, তোমরা রিমোটে যে ব্যাটারি ইউজ করা হয়, তারপর বিভিন্ন খেলনাতে যে ব্যাটারি ইউজ করা হয়, এটাই হচ্ছে ড্রাই সেল। ঠিক আছে, এটাই হচ্ছে ড্রাই সেল বা গ্যালভানিক কোষ। এখন এই ড্রাই সেলের আমরা সংজ্ঞা শিখব। ড্রাই সেলের সংজ্ঞাটা কি? যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষ্য, আমরা যে ওই সংজ্ঞার মধ্যে পড়ছি না, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হচ্ছে যে পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, সেটাই আমরা কিছুক্ষণ পরে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের বিস্তারিত পড়ব। সেটা হচ্ছে যে তড়িৎ রাসায়নিক কোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে তরলের পরিবর্তে কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড শুষ্ক আর কি, এগুলো সবগুলোই শুষ্ক। অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ও কয়লার গুঁড়া মানে কার্বনের গুঁড়া মিশ্রিত কাই ব্যবহার করা হয়। এটাকে ফেস্ট বলা হয় আর কি, যে এগুলোকে সবগুলোকে একসাথে মিশ্রণ করলে ফেস্ট হয়ে যায়। ফেস্ট ব্যবহার করা হয়, তাকে শুষ্ক কোষ বলে বা ড্রাই সেল বলে বা ল্যাকলেন্স সেল বলে বা গ্যালভানিক সেল বলে, যাই বলো সেটাই। তো এই দেখো, তোমরা চিত্রটা দেখো, চিত্রের মধ্যে যে আমরা কি, চিত্রটার মধ্যে এটা হচ্ছে দস্তা বা জিঙ্কের একটা আবরণ, একটা পাত্রে জিঙ্কের একটা জিঙ্কের পাত্রের মধ্যে আমরা ভিতরে একটা প্রথমে কার্বন দণ্ড দিয়ে, এই যে এটা হলো কার্বন দণ্ড, উপরে হলো একটা
কার্বন টুপি পরাই দিচ্ছি কার্বন দণ্ডের উপরে। তারপরে এই যে জিঙ্কের ভিতরে হচ্ছে যে এই পাশে হচ্ছে এই কার্বন দণ্ডের ভিতরে কার্বন দণ্ডের চারদিকে হচ্ছে যে লাই বা পেস্ট, এখানে কিসের লাই? অ্যামোনিয়াম ক্লোরাইডের লাই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের লাই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস কয়লার গুঁড়া। এখানে আরেকটু আছে জিঙ্ক ক্লোরাইডও মাঝে মধ্যে দেওয়া হয়, জিঙ্ক ক্লোরাইড, এটা মনে রাখবা তোমাদের, এটা বইতে নাই, এটা বইতে নাই তোমাদের, এটা মনে রাখবে যে জিঙ্ক ক্লোরাইডও দেওয়া হয়। আচ্ছা, তাহলে এই যে কার্বন দণ্ড আর হচ্ছে দস্তার পাত, তাহলে এই যে এই লাইটটা এটা হলো পেস্ট, এই পেস্টটা হচ্ছে এই মিশ্রণ, এগুলো অ্যামোনিয়াম ক্লোরাইড, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, কয়লার গুঁড়া প্লাস জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ। ঠিক আছে, এখন আমরা এই যে দেখো, তো আমরা এখন এটার কীভাবে এটার গঠন, শুষ্ক কোষকে ড্রাই সেলটা কীভাবে তৈরি করা হয় সেটা বইতে যা আছে তোমরা এইটুকু পড়লেই হবে এনাফ আমি মনে করি। প্রথমে দেখবা যে এখানে এই যে দেখো, প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের গুঁড়ো, অ্যামোনিয়াম ক্লোরাইডের এবং কয়লার গুঁড়ো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে ভালোভাবে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে পেস্ট বা লাই তৈরি করা হয়। এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির একটা দস্তার চোঙ্গে, মানে জিঙ্কের, ওই যে জিঙ্কের একটা দস্তার চোঙ্গ প্রথমে তৈরি চোঙ্গ, তার মধ্য দিয়ে একটি কার্বন দণ্ড এমনভাবে বসানো হয় যাতে দণ্ডটি একবারে দস্তার চোঙ্গের নিচে না লাগে, মানে দস্তার চোঙ্গকে স্পর্শ না করে। তো কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে। এই ধাতব, এখন শুষ্ক কোষের উপরের অংশে কার্বন দণ্ডটির চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। তোমরা দেখবা যে উপরে যে ওই টুপির চারপাশে শক্ত যে আবরণটা, এটাকে পিচের আস্তরণ বলা হয়, এটা পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয়। আর হচ্ছে দস্তার চোঙ্গটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয়, এখানে দস্তার চোঙ্গ বা এই জিঙ্কের চোঙ্গটা, এখানে এটা ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড হিসাবে কাজ করে। এই যে ঋণাত্মক তড়িৎদ্বার, তোমরা যেটা দেখো যে ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড, এখানে এটা নেগেটিভ হিসাবে কাজ করে, মাইনাস অ্যানোড। আর হচ্ছে উপরে যেটা আছে কার্বন দণ্ডটা ভিতরে যেটা আছে, এই কার্বন দণ্ডটা ক্যাথোড হিসাবে বা ফ্লাশ হিসাবে কাজ করে। তাহলে কার্বন দণ্ড হলো প্লাস আর যে দস্তার চোঙ্গটা হলো মাইনাস। এটা হচ্ছে শুষ্ক কোষের বেলায় এই যে কার্বন দণ্ডটা, এটা ক্যাথোড বলা হয়। তাহলে ক্যাথোড মানে হচ্ছে পজিটিভ শুষ্ক কোষের বেলায়, আর দস্তার পাত অ্যানোড মানে হচ্ছে ঋণাত্মক। তাহলে আমরা ঋণাত্মক তড়িৎদ্বারকে অ্যানোড হিসেবে বলা হয় আর ধনাত্মক তড়িৎদ্বারকে ক্যাথোড হিসেবে বলা হয়। এর তড়িৎদ্বার মানে এই দুইটা প্রান্ত, তড়িতের দুইটা, আমরা যে কোনো তড়িতে সংযোগ দিতে গেলে দুইটা প্রান্তের প্রয়োজন। তো এটাই হচ্ছে দুইটা প্রান্ত, এখানে একটা হলো ধনাত্মক প্রান্ত আর একটা ঋণাত্মক প্রান্ত। ধনাত্মক প্রান্তকে এখানে ক্যাথোড বলা হয়, ক্যাথোড তড়িৎদ্বার বা ধনাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড বলা হয়, আর এখানে ঋণাত্মক তড়িৎদ্বার বা অ্যানোড বলা হয় ঋণাত্মক প্রান্তকে। ঠিক আছে, তো এই যে এটাই কাজ করে। তো আমরা এই যে এটা কিভাবে, এটা ক্রিয়া কৌশলটা আমরা একটু পরে জানবো। তাহলে আমরা আগে তোমার এই যে দুইটা জিনিস মনে রাখবো। আচ্ছা, আগে এটা ক্রিয়া কৌশলটা একটু জেনে নিই। ক্রিয়া কৌশল, ক্রিয়া কৌশলটা হচ্ছে কি, দেখো, যখন মানে এটা হচ্ছে এই কোষটাকে যখন আমরা কোনো সার্কিটের সঙ্গে যুক্ত করা হবে, যখন যুক্ত করা হয় মানে তখন দস্তা বা জিঙ্কটা কি হয়, জিঙ্ক দুটি ইলেকট্রন ত্যাগ করে, এই জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে, এইভাবে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক আয়নে পরিণত হয়, জিঙ্ক 2+ পরিণত হয়। ঠিক আছে, এই ইলেকট্রনটা বাইরের সার্কিটের মধ্য দিয়ে কার্বন দণ্ডে স্থানান্তর হয়, মানে এটা কার্বন দণ্ডে যায়। এই যে কার্বন যে দণ্ডটা, এটা ওই যে কার্বন দণ্ডের মধ্য দিয়ে, এই দস্তা থেকে কার্বন দণ্ডের মধ্য দিয়ে এই সার্কিটের মধ্য দিয়ে চলে আসে। আচ্ছা, কার্বন দণ্ডে স্থানান্তরিত হয়। এখন জিঙ্ক আয়ন কি হয়, যে পেস্টের মধ্যে যে অ্যামোনিয়াম ক্লোরাইড আছে, অ্যামোনিয়াম ক্লোরাইড
সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে যুক্ত হয়, এই যে দেখো তোমার যে বিক্রিয়াটা, এই জিঙ্ক আয়ন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া প্লাস হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, দুইটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, এই দুইটা হাইড্রোজেন আয়ন মুক্ত করে। এই দুইটা হাইড্রোজেন আয়ন কি করে? মুক্ত করে। এখন এই দুইটি হাইড্রোজেন আয়ন ইলেকট্রন গ্রহণ করে, দুইটা হাইড্রোজেন আয়ন যখন 2H প্লাস 2 ইলেকট্রন গ্রহণ করে, এটা দুইটা হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। ঠিক আছে, দুইটা হাইড্রোজেন পরমাণুতে রূপান্তরিত হয়। এই হাইড্রোজেন পরমাণু তৎক্ষণাৎ ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে। একটু হাইড্রোজেন পরমাণু তৎক্ষণাৎ যে ওই যে লাইয়ের মধ্যে যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড আছে বিক্রিয়া করে, এটা হচ্ছে এটা বিজারিত, তাহলে বিক্রিয়া করে তাকে বিজারিত করে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে বিজারিত করে, তার মানে এটা হলো বিজারক। আর এটা হলো জারক। আচ্ছা, এটা জারণ বিজারণ তোমরা ক্লাস 9-এ সুন্দরভাবে পড়বা, এটা এখন জাস্ট আমি তোমাদেরকে বলছি, তোমরা এটা মনে রাখবো একটু। তাহলে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের সাথে বিজারিত করে ম্যাঙ্গানিজ ট্রাইঅক্সাইড প্লাস পানি উৎপন্ন করে। তাহলে এখানে দেখো এটাকে বিজারিত করে হাইড্রোজেন আয়ন, দুইটা হাইড্রোজেন পরমাণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডকে বিজারিত করে পানি উৎপন্ন করে, এবং এখানে জারক হিসেবে কাজ করে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তোমরা তাহলে এই যে দেখো, এখানে দেখো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড জারক হিসেবে কাজ করে। এইভাবে ইলেকট্রন আদান প্রদান মানে জারণ বিজারণের মাধ্যমে এইভাবে ড্রাই সেল বিদ্যুৎ উৎপন্ন করে। তাহলে এই যে বিদ্যুৎ উৎপন্ন করে কিভাবে দেখো, এটাই হচ্ছে এভাবে এই বিদ্যুৎ উৎপন্ন করে। তাহলে এই ক্রিয়া কৌশলটা সুন্দরভাবে আমি তোমরা খেয়াল করো সুন্দরভাবে এটা লিখবা, ক্রিয়া কৌশলটা সুন্দরভাবে লিখবে। এটা বইতে নাই, আমি তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি নোট আকারে। এটা এই ক্রিয়া কৌশলটা কীভাবে ড্রাই সেলে বিদ্যুৎ পরিবহন হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়, সেই ক্রিয়া কৌশলটা তোমরা অবশ্যই এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এটা অবশ্যই মনে রাখতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট এই ক্রিয়া কৌশল। হ্যাঁ, তারপর আমরা শিখবো হচ্ছে যে এই যে তড়িৎ বিশ্লেষ্য কোষ ও গ্যালভানিক কোষ। এই যে আমরা যে তড়িৎ রাসায়নিক কোষ দুই প্রকার পড়ছি, তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে কি থাকে? দুটি তড়িৎদ্বার ও এক বা একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। এই দুটি তড়িৎদ্বার এক বা একাধিক তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কী করে? তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, অথবা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে। এর ভিত্তিতে দুই ভাগে তড়িৎ রাসায়নিক কোষ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ, আর একটা হলো গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের তিনটা নাম, গ্যালভানিক কোষ অথবা ড্রাই সেল অথবা লেকল্যান্ড সেল। মনে থাকবে, আশা করি তোমাদের মনে থাকবে। তো তড়িৎ বিশ্লেষ্য কোষ হচ্ছে আর গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্যটা যেটা দেখো, যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। দেখো মনে রাখবা, যে তড়িৎ বিশ্লেষ্য কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, মানে এটা হচ্ছে এরকম। দেখো আমি তোমাদের বইতে দেখাচ্ছি, এই যে বইতে যে তড়িৎ বিশ্লেষ্য কোষ আছে, সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটা তড়িৎ বিশ্লেষ্য কোষ। ঠিক আছে, তাহলে এই সোডিয়াম ক্লোরাইড, এই যে দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের এখানে দ্রবণ, এই দ্রবণে যখন এখানে কি বলছে যে এই কোষের তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়। দ্রবণের মধ্যে যখন এই ব্যাটারির সাহায্যে যখন বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়, তখনই এটার বিক্রিয়া শুরু হয়ে যায়। ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয়, তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। ঠিক আছে, আর হচ্ছে যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় তাকে গ্যালভানিক কোষ বলে। ওই যে আমরা ড্রাই সেলে কী করছি, বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে জিঙ্কের জারণ, ঠিক আছে, তারপর হাইড্রোজেনের বিজারণ,
এই যে জিঙ্কের জারণ এবং হাইড্রোজেনের বিজারণ, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, আর তারপর অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে জিঙ্কের বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া করেই তো বিদ্যুৎ উৎপন্ন হয় ব্যাটারিতে। ঠিক আছে, বিদ্যুৎ উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয় বলে তাকে বলা হয় গ্যালভানিক কোষ। আর এটা কি দেখো, যে কোষে তড়িৎ শক্তি ব্যবহার করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য কোষ। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য রূপে তরল পদার্থ ব্যবহার করা হয়। এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে অবশ্যই তড়িৎ বিশ্লেষ্য কোষে তরল পদার্থগুলো, যে রাসায়নিক পদার্থগুলো ব্যবহার করা হবে এগুলো তরল আকারে থাকবে। এগুলো কি থাকে? তরল আকারে। আর এটা থাকে শুষ্ক আকারে। এখানে তড়িৎ বিশ্লেষ্য রূপে শুষ্ক পদার্থ হিসেবে ব্যবহার করা, ওই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, কার্বনের গুঁড়ো, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এগুলো সবই শুষ্ক হিসাবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য রূপে। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষে সাধারণত অ্যানোড হলো ধনাত্মক চার্জযুক্ত আর ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এটা একটু বিপরীত। আমরা আমাদের অ্যানোড বলতে যেটা বুঝি সেটার বিপরীত। অ্যানোড হচ্ছে কি অ্যানায়ন। অ্যানোড এবং ক্যাথোড কাকে বলে এটার সংজ্ঞাটা আমি তোমাদের লিখে দিচ্ছি। এটার সংজ্ঞাটা হচ্ছে অ্যানোড এবং ক্যাথোড অ্যানোড হচ্ছে কি অ্যানায়ন আকর্ষণকারীকে অ্যানোড বলা হয়। অ্যানায়ন আকর্ষণকারী দণ্ডকে অ্যানোড বলা হয়। আর ক্যাথোড হলো ক্যাটায়ন আকর্ষণকারী দণ্ডকে বা প্রান্তকে ক্যাথোড বলা হয়। ক্যাটায়ন আকর্ষণকারী প্রান্তকে ক্যাথোড বলা হয়। ক্যাথোড কি যেমন এই অ্যানায়ন বলতে যেমন এই যে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে এটা কি থাকে, সোডিয়াম হলো আয়ন আর হলো ক্লোরাইড আয়ন, এটা হচ্ছে ক্যাটায়ন, এটা হলো অ্যানায়ন। আচ্ছা, তাহলে ক্যাটায়ন আকর্ষণকারী দণ্ড বা প্রান্তকে ক্যাথোড বলা হয়। ঠিক আছে, তাহলে এই অ্যানোড এবং ক্যাথোডের সংজ্ঞাটা তোমরা মনে রাখতে হবে। এখন তড়িৎ বিশ্লেষ্য কোষের মধ্যে এটা ঠিক আছে যে তড়িৎ বিশ্লেষ্য কোষে দেখো অ্যানোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। অ্যানোড যদি তাহলে অ্যানায়ন আকর্ষণ করবে কে? এই ধনাত্মক চার্জযুক্ত তো নেগেটিভকে আকর্ষণ করবে। এটা হলো সোডিয়াম আয়ন ক্যাটায়ন আর হলো ক্লোরাইড আয়ন অ্যানায়ন। ক্লোরাইড আয়ন হলো অ্যানায়ন। তাহলে অ্যানায়ন আকর্ষণকারী দণ্ডকে ক্যাথোড। তো অ্যানায়ন যদি পজিটিভ না হয়, একটা দণ্ড পজিটিভ না হলে সেই অ্যানায়নকে আকর্ষণ করবে কিভাবে? তাহলে এটা অ্যানোড সাধারণত ধনাত্মক প্রান্ত। এই অ্যানোড ধনাত্মক চার্জযুক্ত আর হলো ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এটা মনে রাখবা, ক্যাথোড হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। এটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। কিন্তু গ্যালভানিক কোষে বিপরীত। এইটাই হলো এখানে একটু ভুল করা হয়, সাধারণত অনেকেই ভুল করে। গ্যালভানিক কোষে এই জিনিসটাই হচ্ছে তোমার নৈর্বৃত্তিকে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং নৈর্বৃত্তিকে সাধারণত আসেই যে কোনটি অ্যানোড প্রান্ত কোনটি ক্যাথোড। ঠিক আছে, তাহলে সাধারণত গ্যালভানিক কোষে অ্যানোড হলো ঋণাত্মক চার্জযুক্ত কিন্তু ক্যাথোড হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত। ক্যাথোড মানে ওই যে ক্যাথোড, এখানে ক্যাথোড মানে হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত ক্যাটায়ন আর অ্যানোড মানে হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত অ্যানায়ন। এটা হলো গ্যালভানিক কোষের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে এই পার্থক্যটা আমরা খুবই ইম্পর্টেন্ট পার্থক্য, এটা মনে রাখতে হবে।
তাহলে আজকে তোমাদের প্রশ্নটা হচ্ছে, আমি তোমাদের প্রশ্নটা লিখছি, তোমরা প্রশ্নটা লিখো। প্রশ্ন আমরা কি দিতে পারি যে আজকের প্রশ্ন 1 নম্বরে হচ্ছে, আমরা আজকে কি পড়িয়েছি সেটা হচ্ছে তড়িৎ রাসায়নিক কোষ কাকে বলে। তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বুঝো? তড়িৎ রাসায়নিক কোষ বলতে কি বুঝো? ইহা সাধারণত কত প্রকার ও কি কি? ইহা সাধারণত কত প্রকার ও কি কি? তারপরে ড্রাইসেল কি? ড্রাইসেলের গঠন ও ক্রিয়া কৌশল ব্যাখ্যা করো। বিদ্যুৎ উৎপাদন, ড্রাইসেলের গঠন, ও বিদ্যুৎ উৎপন্নের কৌশল ব্যাখ্যা করো। বিদ্যুৎ উৎপন্নের কৌশল ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে এই দুইটা আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 3 নম্বর হচ্ছে তড়িৎ বিশ্লেষক কোষ ও গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। এখানে এই যে আমি পার্থক্য তোমাদের, আমি এই যে পার্থক্যটা দেখো, এগুলো 4 নম্বর পার্থক্য হচ্ছে উদাহরণ, কোনো মৌল বা যৌগ উৎপাদন করে এবং ইলেকট্রোপ্লাটিং, ধাতু বিশোধন ইত্যাদি কাজে। ইলেকট্রোপ্লাটিং বুঝো, একটা প্রলেপ দেওয়া, ওই যে তারপরে ধাতু বিশোধন, ধাতুকে বিশুদ্ধ করা, এই যে প্রভৃতি কাজে তড়িৎ বিশ্লেষক কোষ ব্যবহার করা হয়। আর এটা হচ্ছে সাধারণত এই ব্যাটারি, আমরা যে ব্যাটারি বা এই খেলনার ব্যাটারি তৈরি করি, সেটা সাধারণত এই গ্যালভানিক কোষ হিসেবে ব্যবহার করা হয়। তো তোমরা এই দুইটা পার্থক্য, তড়িৎ বিশ্লেষক কোষ ও গ্যালভানিক কোষের পার্থক্য। তড়িৎ বিশ্লেষক কোষ ও গ্যালভানিক কোষের পার্থক্য। ড্রাইসেলের গঠন অবশ্যই চিত্র দিতে হবে। তুমি এটা মনে রাখতে হবে যে চিত্র ছাড়া ড্রাইসেলের গঠন কোনোভাবেই দেওয়া যাবে না, চিত্র দিতে হবে। আর কৌশল তো বলিয়ে দিয়েছি আমি, এখানে শীট আকারে আছে তোমাদের, তোমরা এখান থেকে এটা লিখে, নোট করে লিখে তারপরে লিখবা। আচ্ছা, এই কোষের পার্থক্য, এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আজকে এসডব্লিউ। ঠিক আছে, তাহলে তোমাদের এই যে রাসায়নিক বিক্রিয়া, আমরা আর একটা ক্লাস নিব, তারপরে আমাদের এই অধ্যায় শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা তড়িৎ বিশ্লেষণ, আমরা এরপরে করব তড়িৎ বিশ্লেষণ, তারপরে তড়িৎ বিশ্লেষণ কোষ, আর হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। আর একটা ক্লাস নিব, তারপরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, তো তোমরা আবারও প্রশ্নগুলো দেখো। আর হচ্ছে এই যে এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা, পার্থক্যটা মনে রাখবা। ওকে, তাহলে তোমরা সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।